বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অনুরোধ উপেক্ষা করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু। তবে কি নেতানিয়াহুকে থামানোর কোনো উপায় নেই? আছে কিছু উপায়। আজকে আমরা ইসরায়েলি অপরাধযোগ্য থামানোর কয়েকটি উপায় নিয়েই আলোচনা করব। উপত্যকার নিরীহ জনগণের উপর ইসরায়েলের চলমান গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান শুরুর আগে ফিলিস্তিনি জেলেদের দিকে তাজা গুলি নিক্ষেপ করত ইসরায়েলি টহল বোটগুলো এবং ফিলিস্তিনি জেলেদের গ্রেপ্তার করত। ইসরায়েলি টহল বোটগুলো গাজার উপকূল বা তীরের কাছে টহল দিত অবৈধভাবে, যাতে শেব্রুম কোম্পানির প্ল্যাটফর্মগুলো রক্ষা করা যায়। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 100 কোটি লিটার জেট JP-8 জ্বালানি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়, যে জ্বালানির মূল্য ছিল $300 কোটি। গত বছরের অক্টোবর মাসে ইসরায়েলকে জেট JP-8 দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছিল 3টি মার্কিন ট্যাঙ্কার। এইসব জ্বালানির যোগানদাতা হলো ভ্যালেরো নামক জ্বালানি শোধনাগার, যা রয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের করাপস ক্রিস্টি নামক উপকূলীয় শহরে। অন্য একটি চালান ওভারসিজ সানকোস্ট নামক জাহাজের মাধ্যমে ভূমধ্যসাগরের পথ ধরে ইসরায়েলে যাচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলি যুদ্ধ অপরাধ বন্ধ করতে এই জেট জ্বালানির যোগান বন্ধ করা এবং এইসব পরিবহনকারী জাহাজগুলোকে থামিয়ে দেওয়া জরুরি। স্বেচ্ছাসেবী কর্মীরা বন্দর শ্রমিকদের মাধ্যমে ও ট্রেড ইউনিয়নগুলোকে রাজি করিয়ে বন্দরে এইসব জাহাজের নোঙর করা ঠেকিয়ে দিতে পারেন এবং তাতে ইসরায়েলের বর্বর হামলা বন্ধের পথ সুগম হবে। এছাড়া একই লক্ষ্যে ইসরায়েলের জ্বালানি খাতগুলোকে পুঁজি বিনিয়োগ বন্ধ করা জরুরি। গত এক দশকে ইসরায়েল গ্যাস এবং ফিলিস্তিনির চুরি করা পানির বড় ধরনের রপ্তানিকারক হওয়ার চেষ্টা করেছে। এইসব প্রকল্পের পেছনে মার্কিন সরকারের মদত যুক্ত করা হয়েছে, যাতে ইসরায়েল হয়ে ওঠে বিশ্বের জ্বালানি নিরাপত্তার এক কৌশলগত অঞ্চল এবং এখান থেকে অর্জিত রপ্তানি আয়কে অর্থনৈতিক খাতে ব্যবহার করা যায়। গাজার উপকূলে গ্যাস অনুসন্ধানের জন্য 12টি কোম্পানি কাজ করছিল, যারা এই কাজের অনুমতি পায় ইসরায়েলের কাছ থেকে গত অক্টোবর মাসে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী এইসব অঞ্চল ফিলিস্তিনিদের। এইসব কোম্পানির মধ্যে রয়েছে BP বা ব্রিটিশ পেট্রোলিয়াম, ENI ও ডানা পেট্রোলিয়াম কোম্পানি। এইসব কোম্পানি ইসরায়েলের উপনিবেশবাদী অর্থনীতিতে নজিরবিহীন মাত্রায় পুঁজি বিনিয়োগ করেছে, আর এভাবে তারা ফিলিস্তিনের প্রাকৃতিক সম্পদ লুটের চেষ্টায় জড়িত হয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাই ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের জন্য এইসব কোম্পানির এই ধরনের অবৈধ পুঁজি বিনিয়োগ বন্ধ করা জরুরি। এর মধ্যে ব্রিটেনের একটি গ্রুপ, যার নাম ফিলিস্তিনের পক্ষে ব্রিটেনের জ্বালানি নিষেধাজ্ঞা গ্রুপটি, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানিকে টার্গেট করেছে এবং জনগণের মধ্যে শেভরন কোম্পানিকে ফিলিস্তিনের বাইরে আনা শীর্ষক আন্দোলনের কাজ শুরু করেছে। এইসব আন্দোলনে জনমত গড়ে উঠলে ইসরায়েলের সঙ্গে এই কোম্পানিগুলোর অবৈধ এবং উপনিবেশবাদী সহযোগিতা ফাঁস হওয়ার কারণে তাদের তথা মালিক পক্ষের জন্য রাজনৈতিক ক্ষতি বয়ে আনবে। ইসরায়েলি হামলায় নতুন অস্ত্র ব্যবহার করছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর গত 7 মাস ধরে ইসরায়েলের অভ্যন্তরে নিজেদের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। তবে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে সংগঠনটির যোদ্ধারা। গত সপ্তাহে উত্তর ইসরায়েলে চালানো ওই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক পোস্ট। সেখানে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ওই হামলায় 3 সেনা আহত হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি আকাশসীমার মধ্য থেকেই এই হামলা চালায়। এটি ড্রোন ব্যবহার করে তাদের প্রথম সফল ক্ষেপণাস্ত্র বিমান হামলা বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময় ইসরায়েলের উপর হামলা জোরদার করেছে সংগঠনটি, বিশেষ করে উপত্যকার দক্ষিণ অঞ্চলের রাফা শহরে ইসরায়েলি আক্রমণ এবং সামরিক অভিযান শুরুর পর থেকে। গণহত্যার প্রতিবাদে ক্রমেই ইসরায়েলের অভ্যন্তরে আরও গভীরে আঘাত করছে হিজবুল্লাহ, যে কারণে তারা নতুন এবং আরও বেশি উন্নত অস্ত্র ব্যবহার শুরু করেছে। এ বিষয়ে লেবাননের রাজনৈতিক বিশ্লেষক ফয়সাল আব্দুল সাত্তার বলেছেন, এটি ইসরায়েলকে পাঠানো একটি বার্তা মাত্র। এর অর্থ আমাদের যা আছে শুধু এর একটি অংশ, এটি প্রয়োজন হলে আমরা আরও বেশি আঘাত করতে সক্ষম। গত বুধবার হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে টাইবেরিয়াস শহরের কাছে ইলানিয়ার একটি ঘাঁটিতেও হামলা চালায়। এতে ব্যবহার করে বিস্ফোরক ড্রোন। এটি এখন পর্যন্ত ইসরায়েলের সীমান্ত থেকে সবচেয়ে গভীরে আক্রমণ। হিজবুল্লাহ আরও কিছু উন্নত অস্ত্রের ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম ড্রোন, বিস্ফোরক ড্রোন এবং আলমাস বা ডায়মন্ড নামে পরিচিত ছোট ধরনের গাইডেড ক্ষেপণাস্ত্র। এদিকে বাইডেনের মাদক পরীক্ষার দাবি ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন আগামী 27 জুন প্রথম দফায় বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন, কিন্তু এই বিতর্কের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাদক নিচ্ছেন কিনা তা পরীক্ষার দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার মিনেসোটায় দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যেই দাবি করেন। গত মার্চে বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ উল্লেখ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট মাদক পরীক্ষার দাবি তোলেন। তিনি বলেন, স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের সময় বাইডেন যেন ঘুড়ির মতো উঠছিলেন। তিনি বলেন, আমি এই ব্যক্তির সঙ্গে বিতর্কে অংশ নিতে চাই, কিন্তু তার আগে আমি তার মাদক পরীক্ষার দাবি করব। ট্রাম্প অবশ্য নিজেই পরীক্ষা করাবেন কিনা তা বলেননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে 27 জুন এবং 10 সেপ্টেম্বর দুই বিতর্ক অত্যন্ত উত্তেজনাকর মুহূর্ত হয়ে উঠবে বলে
বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। বিতর্কটি উপস্থাপনা করবেন জেক ট্যাপার এবং ডানা ব্যাশ। ট্রাম্প অবশ্য জেক ট্যাপারের ব্যাপক সমালোচনা করেছেন। মার্কিন নির্বাচন সামনে রেখে দ্বিতীয় বিতর্কটির আয়োজন করছে সংবাদ মাধ্যম এবিসি। আগামী 10 সেপ্টেম্বর এই বিতর্ক হবে। বিতর্কে অংশ নেওয়ার জন্য ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়। দুই প্রার্থী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ট্রাপে ফেলে রাফায় 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইয়েজেদ্দিম আল কাসাম ব্রিগেড উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে। বলা হয়েছে ট্র্যাপে ফেলে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এই সব দখলদারদেরকে হত্যা করা হয়। হামাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে রাফা শহরের আল তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকেই বোমা পেতে রেখেছিল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয়। হামাসের সামরিক বাহিনী আরও বলেছে বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা। তবে রাফার এই ঘটনার ব্যাপারে ইসরায়েল এখনও কিছু জানায়নি। অবরুদ্ধ উপত্যকার উপর প্রায় 8 মাস ধরে গণহত্যা এবং জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তারা। তবে এখন পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব। গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সরকারে ভাঙনের সুর। টানা 7 মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ এই আগ্রাসনে 35,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি তারা। এরই মধ্যে প্রশ্ন উঠেছে গাজার ভবিষ্যৎ নিয়ে। কারণ যুদ্ধোত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এই মন্ত্রিসভায় ভাঙনের সুর দেখা দিয়েছে। গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টস। অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলি নেতাদের উপর চাপ দিচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুদ্ধের 7 মাস পার হলেও এখনও গাজায় হামাসের হাতে বন্দী রয়েছে শতাধিক ইসরায়েলি। তাদের মুক্ত করে আনতে পারেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি এখন পর্যন্ত যুদ্ধ শেষে গাজা নিয়ে কোনো পরিকল্পনাও দিতে পারেননি তিনি। এইসব নিয়ে দেশের ভেতরে যেমন তোপের মুখে পড়েছেন তেমনি বিদেশ থেকেও চাপে রয়েছেন তিনি। বিশেষ করে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে কোনো পরিকল্পনা না দেওয়ায় তার উপর চরম নাখোশ ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুক্ত হয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টস। আগামী 8 জুনের মধ্যে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা দিতে না পারলে নেতানিয়াহুর সরকার ছাড়ার হুমকি দিয়েছেন তিনি। তার এই আলটিমেটামের ফলে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন সরকারের সদস্যদের মধ্যে যে বিভেদ তা আরও প্রকট হলো বলা যায়।